নাজমুল হাসান পাপন তিনি কিন্তু এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং তিনি যেহেতু পদত্যাগ করেননি, পদত্যাগ না করার কারণে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আছেন এবং তার পরিচালনা পর্ষদ যেটি নির্বাচিত হয়েছে সেই পরিচালনা পর্ষদের মেয়াদও কিন্তু রয়েছে, অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টরস, কার্যকর বোর্ড অফ ডাইরেক্টরস সেটি কিন্তু বিলুপ্তি ঘটেনি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আগের মতোই আছে। যদিও সরকার পতনের পরে নাজমুল হাসান পাপন এবং বোর্ড অফ ডাইরেক্টরসের কেউ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পা রাখেননি। অর্থাৎ সেই কারণে যেই সব নির্বাহী কর্মকাণ্ড রয়েছে কিংবা নীতি নির্ধারণ করবার মতো বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখন চালানোর মতো কিন্তু কোনো পরিচালক নেই কিংবা পাপন তো নিজেও নেই। প্রত্যেকেই লাপাত্তা হয়েছেন। শোনা যাচ্ছে যে নাজমুল হাসান পাপন তিনি হয়তোবা দেশের বাইরে রয়েছেন, সেটি ইংল্যান্ড হতে পারে, লন্ডনে হতে পারে। অনেক গুজব চলছে, অনেক ফেক নিউজ কিন্তু চারপাশে ঘোরাফেরা করছে। সেগুলো কিন্তু নিশ্চিতভাবে জানা যাচ্ছে না এবং নাজমুল হাসান পাপনকে কিন্তু ফোন করেও পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই তারা হদিস পাওয়া যাচ্ছে না। তিনি দেশেও থাকতে পারেন, আত্মগোপন করে থাকতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে চলবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাতে হলে ঠিক একটি নিয়ম রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু নির্বাচিত যেই প্রেসিডেন্ট থাকেন কিংবা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, সেই বোর্ড অফ ডিরেক্টরসের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কিন্তু সেটিকে কোনোভাবেই বদলানোর উপায় নেই। অর্থাৎ তারা যদি পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু সরকার কোনোভাবেই ক্রিকেট বোর্ডের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার কবলে পড়বে, যেটি আমরা অতীতে দেখেছি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে গত বছর দেখেছি। সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাপনের নেতৃত্বাধীন যে বোর্ড, সেই বোর্ডটিই রয়েছে এবং তারা তাদের মেয়াদ যেহেতু 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত, তারাই কিন্তু অব্যাহত থাকবেন। তবে এই ক্ষেত্রে অনেক ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক পরিচালক যারা নাজমুল হাসান পাপন বিরোধী, তারা কিন্তু অনেকে উপায় বাতলে দিয়েছেন। সেই উপায়টি হচ্ছে বর্তমানে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, তার মাধ্যমে আইসিসির কাছে একটি চিঠি থ্রু করতে হবে। যে চিঠিতে আসলে বলতে হবে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে এবং সরকার পতন ঘটেছে এবং বোর্ড অফ ডিরেক্টরসরা আসছেন না। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকগুলো কার্যক্রম রয়েছে, এর মধ্যে অ্যাক্টিভিটিস রয়েছে, এর মধ্যে নারী টি-20 বিশ্বকাপও রয়েছে। তারপরে বাংলাদেশের পাকিস্তান সফর ইতিমধ্যে কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের টেস্ট দল যাবে। ইতিমধ্যে বাংলাদেশ এ দল চলে গিয়েছে এই পরিস্থিতির মধ্যেও এবং তার কিছুদিন পরে কিন্তু বাংলাদেশের সফর আবার রয়েছে ভারতে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সফর কিন্তু আবার রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। তার মানে এই যে ব্যস্ত একটি সময়সূচি এই ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তার আগেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনটা আসতে পারে আইসিসির কাছে বর্তমান পরিস্থিতি জানিয়ে এবং যেহেতু নাজমুল হাসান পাপন সহ বোর্ড অফ ডিরেক্টরস আসছেন না, তারা পদত্যাগ না করলেও আইসিসির কাছে অনুমোদন নিতে হবে যে একটি ইন্টারিম বোর্ড গঠনের, এবং সেই ইন্টারিম বোর্ড গঠনের জন্য সার্বিক পরিস্থিতি বর্ণনা করে আইসিসির কাছে অনুমোদন নেওয়ার জন্য একটি আবেদনপত্র পাঠাতে হবে এবং সেখানে বিস্তারিত জানাতে হবে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আইসিসি যদি অনুমোদন দেয়, তখন কিন্তু একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করা যাবে। এরকম সিচুয়েশন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুইবার আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়ে। সেটি 2007 সালে যখন বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু একটি ইন্টারিম বোর্ড আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন একটি বোর্ড কিন্তু গঠন করা হয়েছিল এবং সরকার থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেটি করেছিল সেটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন বোর্ড আমরা দেখেছি। এছাড়া 2013 সালে যখন আহম মোস্তফা কামাল তিনি দায়িত্ব ছাড়েন এবং তারপরে যেহেতু নির্বাচনের সময় হয়নি, সেই সময় কিন্তু একটি অন্তর্বর্তীকালীন বোর্ড অর্থাৎ অ্যাডহক কমিটি কিন্তু দেখা গিয়েছিল বোর্ডে নাজমুল হাসান পাপন দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত। তো এই দুইবার হয়েছে এবং আরেকবার সেটি হতে যাচ্ছে। নাজমুল হাসান পাপন যদি পদত্যাগ নাও করেন, সেক্ষেত্রে এটি কিন্তু একটি উপায় হতে পারে। আর যদি পাপন পদত্যাগ করে ফেলেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না এই সরকারের, কিন্তু আইসিসির কাছেও আর আবেদন করতে হবে না। কিন্তু এছাড়া কিন্তু আবেদনটা করতে হবে এবং আবেদন না করলে এবং আইসিসি সেটি অনুমোদন না করলে কিন্তু পাপনের বোর্ডটি থাকবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট কর্মকাণ্ড কিন্তু খুবই বাধাগ্রস্ত হবে এবং স্মুথলি চলবে না। বাংলাদেশের ক্রিকেট কিন্তু আরো ঘোর অমানুষের দিকে যাবে। এখন দেখার অপেক্ষা, যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সবেমাত্র, সেই সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যেহেতু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন, তিনি ইতিমধ্যেই বলেছেন, তিনি কাজকর্ম শুরু করে দিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন যাতে নারী টি-20 বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয় এবং অন্যান্য কার্যক্রম যাতে সহজভাবে করা যায়, সেই জন্য তিনি কথা বলছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মহলে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ তিনি হয়তোবা অচিরেই নেবেন। সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশের ক্রিকেটটা দ্রুত, বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু স্থিতিশীল অবস্থানে আসবে। ইতিমধ্যে পাপনের বিরোধী যারা রয়েছেন, তারা কিন্তু বোর্ডে ঢুকেছেন এবং বোর্ডে টানা 2-3 দিন কিন্তু মিছিল মিটিং করেছেন এবং উত্তাল হয়ে উঠেছে পরিবেশ, এবং এইগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই সুখকর নয়। কারণ এই বিষয়গুলো যদি আইসিসি আমলে নেয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড
একটি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার কবলে পড়লে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেকখানি পিছিয়ে যাবে এবং অনেক ধরনের কার্যক্রম থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু বঞ্চিত হবে। তো আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশের ক্রিকেটে একটি সুফল চলে আসবে। ইতিমধ্যে অনেকেই কিন্তু সংস্কার চেয়েছেন, বোর্ডে সংস্কারের আবেদন করেছেন। হয়তো সবকিছুই বদলে যাবে, বাংলাদেশের ক্রিকেট প্রশাসন বদলে যাবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা ঠিকমতো এগিয়ে চলুক, এটিই কিন্তু সকলের প্রত্যাশা, এটি কিন্তু আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।